এবারের ফ্যামিলি ট্যুরে আল্লাহ তাআলা যেন সব কিছু একবারে দিয়ে দিয়েছে। ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে চলে গিয়েছি চা বাগানের মাঝখান দিয়ে, দুই পাহাড়ের মধ্য দিয়ে গিয়েছি, চলে গিয়েছি লাউয়াছড়া জঙ্গলের ভিতর দিয়ে। একটি সুন্দর ফ্যামিলি ট্যুর কীভাবে সাজাবেন, কোথায় থাকবেন, কোথায় যাবেন, কোথায় খাবেন, সব কিছুই দেখতে পাবেন আমার এই ভিডিওতে। কেমন খরচ হতে পারে তাও জানতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওতে। সফল একটি ট্যুর সাজানোর জন্য সফল একটি পরিকল্পনা খুব জরুরি, সেই সাথে চাই আল্লাহর সর্বোত্তম সহযোগিতা। সেই জন্য যাওয়ার আগে অবশ্যই আল্লাহর দোয়া করে যাবেন। কেমন হোটেলে থেকেছি, কোথায় কোথায় ঘুরেছি, সব কিছুই দেখতে পারবেন এই ট্যুরে। গিয়েছি বোলাগঞ্জ, সাদা পাথর, ডুবির হাওর, জাফলং, মায়াবী ঝর্ণা, আগুন পাহাড়, কিন ব্রিজ, সালমান শাহর কবর, মাজার শরীফ, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। ফয়েজ ট্রাভেল ডায়েরি থেকে আপনাদের স্বাগতম জানাই। এবারে ট্যুরে আমি এবং আমার ফ্যামিলি যাচ্ছে। আমি, আমার বাবা মা এবং ছোটো বোন এবং বাইকনাকে নিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 10টার সময়, 2 ঘন্টা লেট করে 12টার সময় ছেড়েছি। আমাদের সকালে ঘুম ভেঙে দেখি এরকম চা বাগান, এরকম প্রকৃতি দেখে মন সত্যি ভালো হয়ে যায়। খুব সকাল সকাল আমরা চলে আসি সিলেটে। আমাদের আসতে আসতে সকাল 7টা বাজে, যেহেতু 2 ঘন্টা ট্রেন লেট করেছে। তারপরে সিএনজি নিয়ে চলে আসি তারপরে। সিএনজি ভাড়া নেয় 150 টাকা স্টেশন থেকে 5 বাই পর্যন্ত। 5 বাইয়ের খাবার আগেই শুনেছি, সেই জন্য এর থেকে আর বিকল্প অন্য কিছু নেই। চলে আসছি সকাল সকাল 5 বাই নাস্তা করতে। একটু লেট হওয়ার কারণে আমরা 5 বাই নেহেরি পাই নাই, পাতলা খিচুড়িটাও পাইনি। ইচ্ছে ছিল আমার বাবাকে পাতলা খিচুড়িটা খাওয়াবো, কিন্তু পাইনি। আমরা অর্ডার করেছি স্পেশাল পরোটা, কলিজা ভুনা এবং তেহেরি। যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, তাই আগে থেকে পরিকল্পনা ছিল যে মাজার রোডের আশেপাশে থাকবো, অন্য কোথাও দৌড়াদৌড়ি করবো না। তাই নাস্তা করে চলে আসি মাজার রোডের পাশে। এখানে আশেপাশে বেশ কয়েকটা হোটেল খুঁজি। 1 ঘন্টা খোঁজার পর একটি ভালো হোটেল পেয়েছি, মোটামুটি একটু রিজনেবলের মধ্যে। বেশ কিছু হোটেল দেখেছি, যে আশেপাশে যত হোটেলগুলো দেখছেন এগুলো সবগুলো দেখেছি। এগুলো বেশিরভাগই নন এসি ভাড়া 1500 থেকে 1800, 2000 টাকা চায়, এবং এসি ভাড়া 2500 টাকা, 2200 টাকা, 2500 টাকার মতন এরকম চায়। এই যে এটা আমাদের রুম, ডাবল বেডের রুম। মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু বৃষ্টি হয়েছিল তাই এসি নেওয়া দরকার হয়নি। রুমটা বেশ ভালো ঠান্ডা ছিল, বাথরুম পরিষ্কার ছিল, হাই কমোড। এই রুমটা ভাড়া পড়েছে 1500 টাকা। আর এদের যদি আপনি এসি নিতে চান 2500 টাকা, এর কম দিবেন। আর ডাবল বেডের রুম যদি চান যে 4 জন মিলে 2500 টাকাতে থাকতে চান, তাহলে সহজে থাকতে পারবেন। যেহেতু সারা জার্নি করেছি, আমাদের প্ল্যান ছিল ফ্যামিলি নিয়ে যাবো, একটু আস্তে ধীরে ঘুরবো, তাই 2 ঘন্টা রেস্ট নিয়ে আমরা পরে বের হই। আমাদের প্রথম দিনের গন্তব্য শুধুমাত্র ভোলাগঞ্জ, সাদা পাথর। ভোলাগঞ্জের রাস্তাটা খুব সুন্দর, বাম পাশ দিয়ে অনেক চা বাগান, ডান পাশ দিয়ে অনেক চা বাগান, দেখতে খুব ভালো লাগে। আর এখানে মনে হয় সব বড় বড় পাথরগুলো ভেঙে গুঁড়ো করা হয়েছে, যেগুলো পাথর ওইখান থেকে নিয়ে আসা হয়েছে আমার মনে হয়। চলে আসছি ভোলাগঞ্জ বোটঘাটে। এখানে প্রত্যেকটা বোট যেহেতু 800 টাকা, আমরা যেহেতু 4 জন মানুষ ছিলাম, কিছুক্ষণ অপেক্ষা করার লেগেছে আরও কয়েকজনকে খুঁজে বের করার জন্য। শেষমেশ আমরা পেয়ে যাই আরও 4 জনকে। এর ফলে আমাদের 50% টাকা সেভ হয়েছে। আপনারা যদি 2 জন অথবা 4 জন অথবা 6 জন যান, কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন সহজেই আরও 2 জন, 4 জন, 6 জন পেয়ে যাবেন, যার ফলে আপনাদের অনেক টাকা সেভ হবে। এখানে মনে রাখবেন, আপনি 2 জন গেলেও কোনো লাভ হবে না, আবার বেশি কম গেলেও কোনো লাভ হবে না আপনার। বরঞ্চ একসাথে গেলে একটু মজা পাবেন, বরং টাকা কম লাগবে কিছু। চেষ্টা করবেন একসাথে যাওয়ার জন্য। এই ভাইয়েরা আমাদের সাথে যোগ হয়েছে 4 জন, আর আমরা আপু যোগ হয়েছে, আর আমরা বাকিরা 4 জন। আল্লাহর রহমতে
কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হয়েছে, তাই আকাশটা দেখেন কত সুন্দর, মেঘগুলো আকাশে জমেছিল। আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে তো বাবা মাকে এমন সুন্দর একটি আকাশ দেখাতে পারি, এমন সুন্দর একটি পরিবেশ নিয়ে যেতে পারি। বৃষ্টি হয়েছে যেহেতু মেঘলা আকাশ ছিল, রোদ তেমন ছিল না, গরমের মাঝেও ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। এমন সুন্দর জায়গায় কিছু ভিডিও না করলে যেন নয়, কিছু রিলসের জন্য ভিডিও, কিছু স্মৃতির জন্য ভিডিও তো রাখতেই হবে। আমরা চলে এসেছি গোলাগঞ্জ সাদা পাথরের কাছে। এখান থেকে 20-25 মিনিট হেঁটে তারপরে যেতে হয় মূল স্পট, যেটা ওখানে যেতে হয় 20-25 মিনিট হেঁটে। এখানে সব কিছু ইন্ডিয়ান পাওয়া যায়। আগে এই জায়গাগুলোতে ইন্ডিয়ান কিছু পাওয়া যেত না, ইদানিং বেশ কিছু জিনিস পাওয়া যায়। তবে একটু দেখে শুনে নেবেন, এগুলো বেশিরভাগই দেখা যায় নকল হয়ে থাকে। একটু সাবধানে একটু বুঝে শুনে নেবেন, সস্তায় কিনতে যাবেন না, সস্তায় গেলে দেখা যাবে যে নকল জিনিসগুলোই পাওয়া যাবে। এখানে যে পাথরগুলো কিভাবে লুটপাট হয়েছে তা নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আমরা এখানে রেস্ট নেওয়ার জন্য একটা বেড নিয়েছিলাম। বেড প্রত্যেকটি 100 টাকা, দুইটা নিলে 200 টাকা পড়বে। আমরা একটাই নিয়েছিলাম। আর আপনারা চেষ্টা করুন ফ্যামিলি নিয়ে গেলে অবশ্যই একটা নেওয়ার জন্য, এতে করে আপনি সহজে এখানে কাপড় চাপড়গুলো রাখতে পারবেন এবং বয়স্ক কেউ থাকলে একটু রেস্ট নিতে পারবে এখানে। আসো এদিকে আসো। আমার বাইক না দেখেন পানি পেয়ে কত খুশি। ছোট বাচ্চারা এমনি পানি পেলে অনেক খুশি হয়, আর দেখেন ও এমনি খুব হাস্যোজ্জ্বল থাকে সবসময়। যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তাই পানিগুলো একটু ঘোলা ছিল, তারপর পানিগুলো শীতল ছিল এবং প্রচুর পানি ছিল এবং পর্যটন মোটামুটি কম ছিল। ও আর যদি ট্যুরে যান চেষ্টা করবেন ফ্যামিলি নিয়ে শুক্রবার অ্যাভয়েড করে কীভাবে বুধবারে অথবা মঙ্গলবারে যাওয়া যায়। মঙ্গলবার অথবা বুধবারে গেলে আপনার ট্রেনের টিকিট বলেন, বাসের টিকিট বলেন, সব কিছু সহজে পাবেন এবং হোটেলগুলো একটু রিজনেবল প্রাইসে পাবেন সহজে, এবং সব জায়গায় ঘুরে একটু শান্তি পাবেন। আর যদি আপনারা শুক্রবারে যান তাহলে যে কোনো জায়গায় আপনার হ্যাসেলে পড়বেন, দেখবেন মানুষ বেশি, অনেক বোট পাচ্ছেন না, অনেক ঝামেলা হচ্ছে। তার থেকে চেষ্টা করবেন ফ্যামিলি নিয়ে, শুধু সিলেট না বাংলাদেশের যে কোনো জায়গায় এবং বিদেশেও গেলেও যে কোনো জায়গায় গেলে শুক্রবারটায় অ্যাভয়েড করে কীভাবে মঙ্গল, বুধবার অথবা অন্যবার যাওয়া যায়। প্রয়োজনে অফিস থেকে ছুটি নিয়ে হলেও যাবেন, এর জন্য আলাদা প্ল্যান করে যাবেন। আমার ইচ্ছা ছিল বাসে করে সিলেট শহর থেকে গোলাগঞ্জ সাদা পাথরে আসবো বাবা মাকে নিয়ে। পরে চিন্তা করলাম যে যাইতে 100 টাকা, আইতে 100 টাকা, 200 টাকা, তাহলে তো 800 টাকা খরচ হয় যাওয়া আসা। তার থেকে যদি দেখি 1000 টাকায় যদি সিএনজি কিংবা 1100 টাকায় সিএনজি দিয়ে যাওয়া আসা করা যায়, সেটা মনে হয় ভালো হবে। তাহলে আর বাসও খুঁজতে হবে না দিক থেকে, আর বসে থাকতে হবে না বাসে, তাড়াতাড়ি চলে যেতে পারবো। সেই জন্য আশেপাশে দেখি সিএনজি ঠিক করি। সিএনজি নেয় 1100 টাকা মাজার রোড থেকে গোলাগঞ্জ সাদা পাথর পর্যন্ত। আমরা যতক্ষণ ঘুরবো ততক্ষণ সে বসে থাকবে এবং আমাদেরকে আসার সময় নিয়ে আসবে। বাইকটাকে নিয়ে পানির মধ্যে এসেছি, ওকে একটু গোসল করাবো। ও পানি পেয়ে সবসময় অনেক খুশি, ও তো অনেক মহা খুশি পানি পেয়ে। আমি এই শীতল পানিতে কিছুক্ষণ গা ভিজিয়ে নিই। পানি ঘোলা দেখে ভাবেন না যে আবার পানি ময়লা কেন, নোংরা। পানি কিন্তু খুব পরিষ্কার। গোসল শেষ করে আমার মাকে নিয়ে যাই 0 পয়েন্টের এখানে। প্রায় ঘন্টা 2 থেকে আমরা চলে আসি। আমাদের ইচ্ছে ছিল দুপুরে গোলাগঞ্জ সাদা পাথরে খাবো, কিন্তু জানি ওখানে খাবারগুলো তেমন একটা ভালো লাগে না, পরিবেশটা ভালো লাগে নাই। তাই ইচ্ছা হলো যে একটু কষ্ট করে হলেও পানশি কিংবা 5 ভাইয়ে চলে আসি। বাসায় দিয়ে এসছে। তা আমি জানি যে 5 ভাইয়ের খাবার এবং পানশির খাবার সবসময় সুস্বাদু হয়। গেট দিব।
আমরা অনেক কিছু নিয়েছিলাম। যেহেতু বাবা মাকে নিয়ে গেছি, তেমন একটু বেশি তারা যা খেতে চেয়েছে, যেভাবে খেতে চেয়েছে তাই খাওয়ানোর চেষ্টা করেছি। পানসি গেটের বাইরে বিভিন্ন রকম পান পাওয়া যায়, তার মধ্যে আগুন পানটা সবার বিখ্যাত, সবাই জানে। যেহেতু আমার মা কখন আগুন পান খায় না, সেহেতু ভয়ে অবস্থা খারাপ। আমার ছোট বোনও আগুন পান খায়। আমিও খেয়েছি। সব কিছুই এনজয় করতে হবে, মজা করতে হবে, তবে সাবধানের সাথে অবশ্যই। এরপর আগুন পান খেয়ে আমরা চলে আসি মাজারের এখানে। সকালে যেহেতু মাজারের ভিতরে যাই নাই, তাই রাত্রে খাবার খেয়ে তারপর চলে আসি মাজারে। আমার মা এর আগে কখনো মাজারে যায়নি, তাই ভিতরে এসে একটু অবাকই হয়েছে সব কিছু দেখে। এটা হয়েছে শাহজালাল রাদিয়াল্লাহু মাজার। ওই যে সামনে সোজা গেট দেখা যাচ্ছে, ওখান দিয়ে উপর উঠতে হয়। এটা হচ্ছে রাত্রের ভিউ। ইনশাল্লাহ আপনাদের সকালেরও কিছু ভিডিও দেখাবো, কালকে সকালে এসে আবার ভিডিও করব। মাজারের ভিতরের অংশ বড় বড় পাতিল, যেখানে সিন্নি রান্না করা হয়। অনেকে দান খরচ করেন, তবে আপনারা দান করতে পারেন, তবে কোনো নিয়তে বা কোনো কিছুতে না। পরের দিন খুব ভোরে আমরা বের হই। সকালে খুব অনেক বৃষ্টি হয়েছে, তাই বের হইতে কিছুটা লেট হয়েছে। তারপরও বেশি লেট হয় না, 6:30টায়। যেহেতু ডিবির হাওরে যাব শাপলা ফুল দেখতে, তাই খুব সকালেই যেতে হবে, এটা আগে থেকে জানা ছিল এবং সিএনজি মামাকে সেভাবে বলা ছিল। আমরা খুব ভোরেই চলে আসি ডিবির হাওরের রাস্তায়। ডিবির হাওরের রাস্তাটা দেখেন, খুব একটা ভালো না, খুবই অবস্থা খারাপ ছিল। যেহেতু বৃষ্টি হয়েছে রাত্রে, খুব পিছলে ছিল এবং সিএনজি যে সামনে যাবে তার উপায় ছিল না, তাই এই ব্রিজে আমাদেরকে নামিয়ে দেয়, হেঁটে চলে যায় ডিবির হাওর। এখান থেকে 20-25 মিনিট লাগবে আপনার হাঁটতে। যদিও আপনারা যখন যাবেন তখন এই রাস্তার মোটামুটি পাকা হয়ে যাবে এবং যাওয়ার উপযোগী হয়ে যাবে। আমার যেহেতু এর আগে কখনো আমি ডিবির হাওর যাইনি, তাই এবারে আমার দৃঢ় প্রতিজ্ঞা ছিল আমি ডিবির হাওরে যাবই। তাই যত রাস্তা কাঁচা থাক আর যেরকমই থাকুক, কিস্তি থাকুক, আমি ডিবির হাওর যাবই নিয়ত করে এসেছি। তাই 20 মিনিট হেঁটে এরকম ভয়ঙ্কর রাস্তা দিয়ে 20-25 মিনিট বাবা মাকে নিয়ে হেঁটে গিয়েছি। যদিও অনেকটা রিস্ক ছিল, পিস্তি ছিল, কয়েকবার পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল, বাবা মা কয়েকবার পড়ে যেতে নিয়েছিল। যদিও পরে না, কোনো সমস্যা হয় না, আল্লাহর রহমতে সবাই সুন্দরভাবে চলে এসেছি। রাস্তাটা দেখেন, রাস্তাটা একটু খেয়াল করবেন যে কতটুকু খারাপ ছিল, একটু আইডিয়া হবে। এখান থেকে তো হেঁটে যাওয়ার কোনো উপায় ছিল না। খুব আস্তে ধীরে সাবধানে সাবধানে অনেকবার গেছি এবং 2-1বার পরেও গেছি। ও কিন্তু বেশ খুশি, আশেপাশে প্রকৃতি পরিবেশ দেখে, মুরগি দেখে, কবুতর পাখি দেখে অনেক খুশি। যেহেতু মুরব্বী মানুষ নিয়ে যাচ্ছি, তাই চেষ্টা করবেন তাড়াহুড়া না করার জন্য। দেখেন ক্যামেরার অবস্থা, পড়ে যেয়ে ক্যামেরার এমন অবস্থা হয়েছে। আল্লাহর রহমতে তেমন কোনো দুর্ঘটনা ঘটে নাই, জাস্ট একটু হালকা স্লিপ করেছে, ক্যামেরা বন্ধ হয়ে গেছে। এই যে দেখেন রাস্তার কাজ চলছে। আপনারা আস্তে আস্তে শীতের সময় যদি আসেন, আস্তে আস্তে দেখবেন রাস্তা পুরো পাকা হয়ে গেছে। আমরা এত সুন্দর একটা ভিডিও ধারণ করতে পেরেছি। হাঁসগুলো কত সুন্দরভাবে উড়ে যাচ্ছে, দেখার মতন একটা দৃশ্য। এই যে ডিবির হাওর, আর আবহাওয়াটা দেখেন কত চমৎকার, কতই সুন্দর আল্লাহর এই দুনিয়া। যদিও ওই পাহাড়গুলো সব ভারতের, তাতে কি, কিছুটা তো সৌন্দর্য উপভোগ করতে পেরেছি। ডিবির হাওর মূলত আসার মেন সময় হচ্ছে শীতের সময়। শীতের সময় যত শীতে আসবেন তত ফুল পাবেন, এবং এখানে আসতে হলে আপনার সকাল 5টার সময় সিএনজিওয়ালাকে বলে রাখতে হবে যত সকাল 5টার সময় চলে আসে, এবং 7টার মধ্যে আপনি এখানে চলে আসতে পারবেন। তাহলে আরও অনেক বেশি ফুল দেখতে পারবেন, যা আপনাকে মনোমুগ্ধকর করবে। এই ব্রিজটাও অনেক সুন্দর, শেষ মাথা যেয়েও আপনি অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন, গ্রুপ ছবিও তুলতে পারবেন। যেহেতু খুব সকালে এসেছি, আর কেউ ছিল না, তাই পরিবেশটা আরও অনেক ভালো লেগেছে। আর মেঘলা আকাশ এমন দেখলে কার না ভালো লাগে। শুধু চারিদিকের পরিবেশটা একটু দেখেন। সত্যি আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ এত সুন্দর একটি আবহাওয়া দেওয়ার জন্য। বাবা মাকে নিয়ে এসে এমন সুন্দরভাবে দেখাতে পেরেছি এমন আবহাওয়ার মাঝে।
যদি রৌদ্র থাকতো তাহলে কখনোই ভালো লাগতো না, অসহ্যকর লাগতো। এরপর আমরা চলে আসি, একটা নৌকা ঠিক করি। নৌকার জন্য আমাদের কিছুটা দেরি হয়, ঘন্টাখানেকের মতন, যেহেতু সকালে আমরা প্রথম গিয়েছি, মাঝি ছিল না, মাঝিকে বাসা থেকে ডেকে আনতে হয়েছে। নৌকা ভাড়া নিয়েছে, আমরা দিয়েছি মূলত 500 টাকা, এমনি সবসময় 700 টাকায় নেয়, 1 ঘন্টা আর কি, 1 ঘন্টা 700 টাকা নেয়। আমরা 500 টাকা জোরাজুরি করে দিয়েছি। মানে এদিকে আশেপাশে ঘোরায় 4 জন থেকে 5 জন ওঠা যায় একটা নৌকায়। আবহাওয়াটাও ছিল সুন্দর অনেক। এই শাপলা ফুলগুলো একটু বন্ধ হয়ে গেছে, যেহেতু সকালে একটু বেশি হয়ে গেছিলো, 9টা 9:30 বেজে গেছিলো, তাই এগুলো শাপলাগুলো একটু আস্তে আস্তে মজে গেছে। প্রায় 30 মিনিট নৌকায় চড়ে চলে আসি শাপলার এই পারে। এখানে একটা মন্দিরের মতন আছে সবাই বলে, আবার কেউ বলে কবর নাকি কার, ঠিক জানি না। এই যে এই পাশটাও কিন্তু লেক আছে, কিন্তু এই পাশে কোনো শাপলা ফুল নেই, কিন্তু ওই পাশে অনেক শাপলা ফুল আছে। এগুলো কিন্তু বাংলাদেশের অংশ সব। ওই যে পাহাড়গুলো দেখছেন ওগুলো হচ্ছে ইন্ডিয়ায়, আর বাকি সবই বাংলাদেশের। এই যে এটা হচ্ছে মন্দির নাকি কবর ঠিক বলতে পারতেছি না, যতটুকু জানি কেউ বলে মন্দির কেউ বলে কবর। একটু সাবধানে দূরে থেকে দেখবেন, সাপ টাপ থাকতে পারে। এখানে কিছুক্ষণ সময় থেকে আমরা চলে যাই আবার সেই নৌকা দিয়ে নৌকা ঘাটে। আসলে আল্লাহর এই দুনিয়া কতই না সুন্দর, আল্লাহর এই দুনিয়া কত সুন্দর, দেখতে হবে, ঘুরতে হবে প্রচুর। ডিবির হাওর ঘোরা শেষে আমরা চলে আসি জাফলংয়ে। ওই যে দেখা যাচ্ছে জাফলং ডাউকি শহর। আর এরপরে এখান থেকে একটা নৌকা ঠিক করি মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য। যেহেতু সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই আশা করছি মায়াবী ঝর্ণাতে প্রচুর পানি পাওয়া যাবে। যদিও কয়েকদিন আগে আমার কলিগরা গিয়েছিল, একদমই পানি পায়নি। আমরা এখান থেকে একটা নৌকা রিজার্ভ করি 500 টাকায় যাওয়া আসা। আপনারা চাইলে সিঙ্গেলেও যেতে পারবেন, টিকিট সিস্টেম আছে এখানে, সম্ভবত 100 টাকা করে নেয় যাওয়া আসা। যেহেতু আমরা 4 জন, যাওয়া আসা 500 টাকা নেবে। এই যে মায়াবী ঝর্ণার রূপ, আল্লাহর রহমতে খুব ভালো পানি পেয়েছি। পানি না থাকলে হয়তো ভালো লাগতো না তাদের। এখানে এসব বাইক না পানি দেখে নেমে গেছে, ও পানিতে হাঁটবে। যেহেতু একটু সকালে এসেছি, মানুষ কিছুটা কম ছিল, কিন্তু একটু পরে মানুষ অনেক ভরে গেছে। এখানে মা বাবা এর আগে কখনো ঝর্ণা দেখে নাই, তাদেরকে ঝর্ণা দেখালাম, তারা বেশ খুশি। বিশেষ করে আমার মা খুব খুশি, সেই ঝর্ণাতে নেমে গেছে গোসল করার জন্য। সিএনজি ঠিক করে রেখেছিলাম আগের দিন থেকে 2000 টাকা। আমরা স্টেশন থেকে যেই সিএনজি করে হোটেলে এসেছিলাম, সিএনজি মামার সাথে কথা বলে আগে থেকে ঠিক করে রেখেছিলাম 2000 টাকায় জাফলং, লালাখাল এবং ডিবির হাওর দেখাবে এবং আগুন পাহাড় চা বাগান দেখাবে। বেশ কিছুক্ষণ গোসল করে আমরা চলে আসছি ঝর্ণার পাশে। একটা নতুন করে ঝর্ণার পাশে একটা দোলনা দিয়েছে, এখান থেকে দৃশ্যটা কিন্তু দারুণ। আপনার ঝর্ণার গোসল করার পরে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে কিছুতে ছবি তুলতে পারেন, পিছনে ঝর্ণা রেখে এখানে দোলনায় বসতে খুব ভালো লাগবে। এরপর আমরা চলে আসি 0 পয়েন্টে। এই যে 0 পয়েন্টের আশপাশ এখানে বেশ প্রচুর পাথর আছে,
এখান থেকে একটু কষ্ট করে হেঁটে 0 পয়েন্টের কাছাকাছি আসতে হয়েছে। এই যে এই পাশে হয়েছে ভারত, আর এর বাম পাশটা হয়েছে বাংলাদেশ। আপনি এই রশি কখনো ক্রস করতে চেষ্টা করবেন না, কারণ ওই পাশে ভারত। বিএসএফ আপনাদেরকে গুলি করতে পারে, অথবা পাথর ইটা মারতে পারে, অথবা বেতার আঘাতও করতে পারে, তাই সাবধান। ওই পারে যাওয়ার চেষ্টা করবেন না, এই পাশে থাকেন, ছবি তুলেন, আনন্দ করেন। এই যে আমার বাবা মা সবাই বসে রয়েছে, এখানে ভিউ উপভোগ করছে। হয়তো আবার কবে আসা হবে না আসা হবে তার ঠিক ঠিকানা নেই। আমি আগেই বলেছি, যেহেতু ফ্যামিলি নিয়ে আমাদের এই সফর, তাই তেমন তাড়াহুড়া বা অস্থিরতা আমরা করিনি, যতটুকু সম্ভব আস্তে দেরি করেছি। আমরা এবারে দুপুরের খাবারটা জাফলংয়ে খেয়ে নিয়েছি। এখানে খাবারের হয়তো দাম একটু বেশি, কিন্তু স্বাদ খারাপ ছিল না। আর এসি রুমের মধ্যে খেয়েছি, যেহেতু নিচ থেকে উঠতে অনেক কষ্ট হয়েছে, গরমও একটু পড়েছিল, সূর্য যেহেতু উঠে গেছে, তাই এসি রুমে বসে ঠান্ডা হয়ে আস্তে ধীরে খেয়ে তারপরে এখানে একটু আসার পরে, জাফলং থেকে একটু আসার পরে একটা চা বাগানে আমাদেরকে সিএনজি মামা নামিয়ে দিয়েছে। মা বাবাকে নিয়ে একটু চা গাছ দেখালাম, তারা এর আগে কখনো চা গাছও দেখে নাই। আমার বাইক নাও চা পাতা উঠাচ্ছে, ও কেন যেন বুঝতে পারছে চা পাতা উঠানো যায়। নানা কাছে দেখছে, ও অনেক খুশি এটা পাতা উঠাতে পেরে। একটু চা পাতা খেয়ে টেস্টও করেছে ও কিন্তু অনেক খুশি থেকে। বাচ্চা মানুষ কিন্তু ঘুরতে পারলে অনেক খুশি থাকে। ওই যে নানা করে দেখেন চা পাতা খাচ্ছে। একটা সময় চলে আসতে, কিন্তু আমাদের আস্তে আস্তে প্রায় 4টা বেজে গেছিল। খাওয়া দাওয়া, আম্মা কেনাকাটা করেছে, অনেকক্ষণ বসে রেস্ট নিয়েছি, আমরা একটু রিল্যাক্স আসতে দেরি করেছি। যেহেতু লালাখালের পানি এই সময় ঘোলা খুব ছিল, তাই আর লালাখাল যাওয়ার পরিকল্পনাটা বাদ দিয়েছি। শুধু এখানে যে এত পানির মাঝে নীল পানি দেখতে পারবো না, তাই আর কষ্ট করে ওখানে যাইনি। আর সিএনজি মামা একটু বিরক্ত ছিল, যেহেতু একটা সময় আসার কথা ছিল, আরো 3 ঘন্টা বেশি সময় লেগেছে। এবার আমাদের গন্তব্য আগুন পাহাড়। সেজন্য যেহেতু আমাদের একটু হয়েছে, সেজন্য সে একটু বিরক্ত হয়েছে, কিন্তু বিরক্ত হওয়ার কারণ আমি জানি না আসলে। কারণ আমরা যেহেতু লালাখাল যাই না, আমাদের সন্ধ্যার মধ্যে শহরে থাকলেই হলো। আর একটু সময়, আধা ঘন্টা 1 ঘন্টা সময় এদিক হইতেই পারে ঘুরতে গেলে। বিরক্ত থাকার কারণে ভাঙার রাস্তা উল্টা পাল্টা যেমন ইচ্ছাভাবে চালিয়ে আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে বয়স্ক মানুষ না নেওয়ার জন্যই, তারা অল্প একটুতেই বিরক্ত হয়ে যায় সবসময়। চেষ্টা করবেন ঘুরতে গেলে, এমনি সব জায়গায় আপনি বয়স্ক মানুষ নিয়ে যান, সমস্যা নেই, কিন্তু ঘুরতে গেলে যেখানে মনে হচ্ছে আপনাকে একটু সময় বেশি দিতে হবে কিংবা সময় বেশি লাগবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন বয়স্ক মানুষকে না নিয়ে একটু ইয়ং মানুষদের নিয়ে যাওয়ার জন্য। তারা দেখবেন আপনাকে সুন্দরভাবে ঘুরে যাচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করছে। আমরা চলে এসেছি আগুন পাহাড়ে। আমি এর আগে আগুন পাহাড়ও আসিনি কখনো, সিলেট কয়েকবার এসেছি। আমার এটাও ইচ্ছে ছিল আগুন পাহাড়টা এবার দেখবো। এখানে আসার সাথে সাথে একটু মুগ্ধ হই কীভাবে পাহাড় থেকে আগুন জ্বলছে। এই যে দেখেন পাহাড়ের ভিতরে, ওই যে গুহার ভিতরে আগুন জ্বলতেছে। এই আগুনের তাপটা কিন্তু বেশ ভালোই, এমনি হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু কাছে গেলে দেখবেন অনেক তাপ এটার। আর ওইখানে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় আগুন জ্বলে। এখানে ধান ক্ষেতের মাঝখানেও নাকি আগুন জ্বলে। তবে এখন অল্প কিছুটা কমে এসেছে আগের থেকে। আগে প্রায় পুরো পাহাড়ের মধ্যে দেশলাই দিয়ে যেখানে আগুন জ্বালাবেন সেখানে জ্বলতো। এখন কিছু কিছু জায়গায় জ্বলে, কিছু কিছু জ্বলে না। তবে এখানে দেখেন অনেক আগুন জ্বলতেছে। আমার বাবা মা দেখে মুগ্ধ আগুন দেখে। আপনারাও চেষ্টা করবেন বাবা মা সুস্থ সমর্থ থাকলে একটু ঘুরিয়ে দেখার জন্য। কখন বলা যায় না, কখন বয়স হয়ে যায় একটু, তখন তারা চাইলেও আর হাঁটতে পারবে না। বয়স হলে যেতেও পারবে না, সহজে অসুস্থ হয়ে যাবে। যেহেতু সিলেটে যাত্রাপথটা অনেক একটু, শহর থেকে যেখানেই যান 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। এই যাওয়া আসার পথটা খুব বোরিং পথ। তো এই জন্য চেষ্টা করবেন যে বাবা মা একটু সুস্থ থাকতে নিয়ে যাওয়ার জন্য। যদি নিয়ে যান তাহলে দেখবেন তারা খুব খুশি হবে, আনন্দিত হবে। আর বাবা মা এইসব দেখে খুবই মজা পেয়েছে। আজকের মতো গন্তব্য এখানেই শেষ। আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে আসি কিং ব্রিজে। চিন্তা করলাম যে সময়টা কি করব, রাতে ডিনার করতে যাব, বেশ কিছু সময় হাতে আছে। আর আমরা যেহেতু 5 বাইক কিংবা পানসি যাব, কিং ব্রিজের আশেপাশে এটা, তাই চিন্তা করলাম যে রাতের ভিউটা আব্বা মুখে একটু দেখিয়ে নিয়ে যাই। সকালে হয়তো সময় পাবো না, তাই চিন্তা করলাম যে রাত্রে এখানে নিয়ে চলে আসি। তাই এখানে চলে আসছি কিং ব্রিজ রাত্রে। এখানে এটা কিং ব্রিজের ঐতিহ্যবাহী ব্রিজের তৈরি করা, এবং ঘড়িটাও এটা ব্রিটিশ আমলের।
সেখান থেকে আমরা চলে আসি রাতে ডিনার করার জন্য 5 বাইয়ে। 5 বাই দেখেন এখানে দিন রাত মানে হাজার হাজার মানুষ এখানে, মানে এত পপুলার এটা নিশ্চয়ই সবাই জানে। আবার আপনি নিশ্চিন্তে মনে এখানে খেতে পারেন, দামও তেমন একটা বেশি না। কয়েকদিন আগে এসেছিলাম সিলেটে, ইচ্ছে ছিল সাতকরা গরু মাংস খাবো, কিন্তু খেতে পারিনি, দেরি হয়ে গেছিলো ভাত ছেড়ে দেবে দেখে। তাই এবার আর সে মিস করিনি, একটু হাতে সময় নিয়ে চলে আসছি সাতকরা দিয়ে ভাত খাওয়ার জন্য। আব্বা আম্মু তেমন কিছু খায় না, আমি জাস্ট সাতকরা দিয়ে করা গরু মাংস দিয়ে ভাত খেয়েছি। আম্মু একটা ভালো দেখিয়েছে, এই আর কি অল্প কিছু খেয়ে চলে এসেছি। কিন্তু হোটেলে আগে বলেছিলাম আপনাদেরকে সকালের ভিউটা একটু দেখাবো। এই যে সকালের ভিউ, কবুতর এখানে অনেক হাজার হাজার কবুতর আছে, জ্বালালি কবুতরের এগুলা। বাইক নিয়ে এসেছি সকালবেলা, রাতের বেলা তো কবুতর দেখা যায় না, তাই আর এখানে অনেক কিছু আছে আর দেখার মতো সুন্দর সুন্দর। অনেকে এখানে বিভিন্ন মানত করে আবার খাবার দেয় এদের। খাবার দেন ভালো কথা, সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন কোনো কিছু না মানত করার জন্য। শুধু আল্লাহর কাছে চাবেন, আল্লাহ সব কিছু দেওয়ার মালিক, আল্লাহ দেবে, এরা কোনো উসিলা হতে পারে না কখনো। এদেরকে খাওয়াবেন, সমস্যা নেই, আপনি কিন্তু কোনো কিছু মানত করেন না। মাছগুলো দেখতে খুব সুন্দর ছিল এবং খুব কাছে বড় বড়, অনেক বড় ছিল, বিশাল বড়, একটু 3 হাত 4 হাত করে ছিল, প্রায় লম্বা। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। এই যে দেখেন মানুষ এখান থেকে দেখা যায়, মানুষ খাবার দিচ্ছে, চিংড়ি মাছের ছোটো ছোটো চিংড়ি মাছ এবং গুঁড়ো মাছ দিচ্ছে, এগুলো খাইতেছে। আর এই চারদিকে দেখেন ওই কত মানুষ দাঁড়িয়ে আছে। এরপর একটু সামনে আমি চলে আসি সালমাসের কবর খোঁজার জন্য। সালমাসের কবরটা ঠিক মাজারের পিছনেই পড়েছে, পিছন সাইড দিয়েও যেতে পারবেন। আমার একটা ভিডিও আছে, সহজে ভিডিওটা দেখলে সহজে দেখতে পারবেন কীভাবে যেতে হয়। এই যে সিলেট স্টেশন দেখছেন, এটা আপনার আসেন দিকে সিলেট স্টেশনের কী অবস্থা। সিলেট স্টেশনে বের হলে দেখবেন অনেক অনেক সিএনজি দাঁড়িয়ে আছে। এরা যেমন ডে ট্যুরেও যায়, তেমনই এখান থেকে বিভিন্ন জায়গায় আপনাকে নিয়ে নিয়ে যাবে। পাংশি থেকে আবার আমরা হোটেলে এসে ব্যাগটা গুছিয়ে 150 টাকা দিয়ে সিএনজি নিয়ে আমরা চলে আসি স্টেশনের ভিতরে। দেখেন কী অবস্থা, এটার কাজ কবে শেষ হবে জানি না। এটা একটা সিলেটের পর্যটন এরিয়া, এত সুন্দর জায়গায় অতি দ্রুত এটা শেষ করা উচিত ছিল। কতদিন ধরে এভাবে আসা ঠিক জানি না আসলে, কিন্তু এটার অবস্থা দেখে আমার খুব খারাপ লেগেছে। কিং ব্রিজটা যেহেতু আমি দিনে দেখি নাই, তাই দিনে দেখার জন্য এবং আপনাদের জন্য কিছু ভিডিও তৈরি করার জন্য শুনে রেখে তাদেরকে চলে আসি কিং ব্রিজে। কিং ব্রিজটা স্টেশনের খুব কাছেই, এখান থেকে 7-8 মিনিট লাগে হাইটে আসলে। তা আমিও এমনিও হাঁটতে পছন্দ করি, তাও হাইটে চলে আসি এখানে কিং ব্রিজটা দেখার জন্য। এখন আর এই কিং ব্রিজের উপর দিয়ে গাড়ি চলে না, শুধু মাঝে মাঝে এখান থেকে বাইক চলে। আগে দেখতাম, আগে এক সময় আসছিলাম রাত্রির বেলায়, তখন দেখছি যে ঠেলে ঠেলে রিক্সাতে উঠাচ্ছে অনেকে। আগে উঠাইতো রিক্সাতে 10 টাকা দিয়ে 5 টাকা দিয়ে উঠাইতো, কিন্তু এখন আর ওটা করে না। কিং ব্রিজটা ব্রিটিশ আমলের তৈরি। ব্রিটিশদের প্রত্যেকটা নিদর্শন শত শত বছর থেকে ছিল। ওই যে গড়িটা দেখতেছেন, ওই যে গড়িটা, এটাও কিন্তু ব্রিটিশদের তৈরি করা, অনেক পুরাতন। এই কিং ব্রিজ দেখেন সকালের ভিউ। যদিও শুনেছিলাম ট্রেন লেট করবে, কিন্তু ভাগ্য ভালো আমি ঠিক টাইমে চলে আসছি স্টেশনে। আমাদের ট্রেন ঠিক 12টায় ছেড়ে দেয়। সেই চা বাগানের মাঝখান দিয়ে সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি। এবার ট্যুরে আমার অন্যতম চ্যালেঞ্জ ছিল এবং আল্লাহর কাছে দোয়া করেছিলাম যাতে আমার ইচ্ছেটা পূরণ হয়। গতবার অফিস ট্যুরে আমি এবং আমার অফিস কলিগদের সাথে চেয়েছিল যে আমরা ট্রেনের ইঞ্জিনে করে একটা স্টেশন পার হব। লাওয়াছড়া জঙ্গলের ভিতর দিয়ে আমরা ট্রেনের সামনে, ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে আমরা পার হব। কিন্তু সেদিন ট্রেন প্রায় 2 ঘন্টা লেট করে আসার কারণে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমরা আর ইঞ্জিনের সামনে দাঁড়াই না। যেহেতু এবার 12টার সময় ট্রেন যাত্রা শুরু করেছে, তাই আমার আগে থেকে নিয়েছিল, আগে থেকে পরিকল্পনা করে গিয়েছিলাম যে শমশেরনগর এখান থেকে ট্রেনে আমি ইঞ্জিনে উঠে দাঁড়াবো এবং সেখান থেকে লাওয়াছড়া শ্রীমঙ্গল পর্যন্ত আমি যাবো। বেশ কিছু ভিডিও দেখেছি এর আগে, আমাদের
দেখে অনেক ভালো লেগেছে। সেই হিসেবে পরিকল্পনা ছিল, যেহেতু নতুন ক্যামেরা কিনেছি, ইচ্ছাও ছিল যে ট্রেনের ইঞ্জিনের সামনে বসে ভিডিও করে আপনাদের জন্য নিয়ে যাবো। সেভাবে পরিকল্পনা করে শমশেরনগর থেকে ট্রেনের ইঞ্জিনের সামনে চলে আসি। প্রথমে চলে আসি সামনের একদম বগিতে, ইঞ্জিনের কাছাকাছি যে বগি থাকে ওটায়। এরপরে যখন ট্রেন থামে তখন আমি চলে আসি ইঞ্জিনের সামনে। বেশি তেমন লুক ছিল না, যেহেতু দুপুরবেলায় কড়া রোদ ছিল, তাই তেমন লুক ছিল না। ইচ্ছে ছিল ট্রেনের উপরে বসবো, কিন্তু উপরে এত বড় বড় গাছ দেখে ভয় লাগলো, আর সাহস করলাম না। হাওয়া ছাড়া জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে ট্রেন, কত সুন্দর লাগবে দৃশ্য দেখার জন্য এত রিস্ক নিয়ে সামনে এসেছি। সবাই রিস্ক নেওয়ার চেষ্টা করবেন না, রিস্ক এমন ভয়ঙ্কর হতে পারে, ওর জীবনও বিপন্ন হতে পারে। এটা হচ্ছে পাহাড়ের মাঝখানে, উপর থেকে আসলে খুব সুন্দর লাগছে। ট্রেনে ছাড়ে আর কেউ নেই, ওই একটা লোক দেখা যাচ্ছে শুধু ছাড়ে, ছুটে চলছে লাওয়া ছাড়া জঙ্গলের ভিতরে। উপর চা বাগান পড়বে, দুই পাশে বেশ সুন্দর চা বাগান আছে, এবং সেই সাথে আছে অনেক সুন্দর লেবু বাগান। পাহাড়ের মাঝখানে, ছোট দুই টিলার মাঝখানে যায়, এই যে দেখছেন সুন্দর চা বাগান। আসলে এই দৃশ্য ধারণ করার জন্য এত কষ্ট করে দিচ্ছে। যত ট্রেন থেকে আসতেছিল, মানে সিলেট থেকে আসতেছিল, কত মানুষ উঠতেছিল, এত ভিড় হচ্ছিল। শ্রীমঙ্গলের পরে আর ট্রেনে দাঁড়ানো জায়গা ছিল না। আল্লাহর রহমতে আমি আমার কাজ সম্পূর্ণ শেষ করেছি। এরপরে মানুষ উঠতে যাচ্ছিল, যে কারণে ট্রেনও মনে হয় একটু স্লো করেছে। আমার বাবা মা বিশেষ করে আমাদেরকে পড়ালেখার পেছনে সময় ব্যয় করতে, যে তারা কখনো দুনিয়াতে দেখতে পারেনি, বাংলাদেশটা ভালোভাবেই দেখতে পারেনি, আশেপাশে কখনো দেখতে পারে। আমি চেষ্টা করতেছি যে অল্প অল্প করে কিছু হলেও যদি দেখানো যায় তাদের জায়গাগুলো, সামনেও দেখাবো নিশ্চয়ই ইনশাল্লাহ। দোয়া করবেন যেন আমার বাবা মা সুস্থ থাকে, আমিও দোয়া করি যেন সবার বাবা মা সুস্থ অবস্থায় ঘুরে আসতে পারে সব জায়গা থেকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।